বাংলাদেশের বিরুদ্ধে কেমন যেন এক হয়ে মাঠে নেমেছে ভারত। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, আমি ভারত রাষ্ট্র বলছি, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বলছি না। এখানে বলছি না যে বিজেপি আমাদের বিরুদ্ধে চলে গেছে। এই কথাটি বলার কারণ হলো যে আমরা 2024-এ ভারতে যে লোকসভা নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে দেখেছি মোদির হিন্দুত্ববাদী ন্যারেটিভের বিরুদ্ধে জনাব রাহুল গান্ধী নেতৃত্বাধীন ইন্ডিয়া অ্যালায়েন্স কিভাবে লড়াই করেছে, এবং তারা এই হিন্দুত্ববাদী ন্যারেটিভ থেকে বেরিয়ে সকল দল মতকে নিয়ে সহাবস্থান নিশ্চিত করে একটি বিকল্প ধারার রাজনীতি উপহার দেওয়ার স্বপ্ন ভারতবাসীকে দেখিয়েছিল, এবং তারা যে তাদের এই ব্যতিক্রম ধর্মী পদক্ষেপে সফল হয়েছেন এমনটা বলা যেতেই পারে। কিন্তু যখনই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ ইস্যুটি সামনে আসলো, তখন কেমন যেন সবাই এক হয়ে গেল এবং সবার মুখ থেকে একই রকমের বক্তব্য আসা শুরু করলো। বিগত 1-1.5 মাস আগে একটা ভিডিওতে আমি রাহুল গান্ধীর বাংলাদেশ নিয়ে একটি মন্তব্যের কড়া সমালোচনা করেছিলাম। তিনি লন্ডনে একটি প্রোগ্রামে বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলেন, এবং এই ব্যাপারে তারা যে কেন্দ্রের যে সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে তাদেরকে সমর্থনের কথাও তিনি ব্যক্ত করেন। সম্প্রতি এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও অনেকটা কেন্দ্রের সুরেই কথা বলার চেষ্টা করেছেন, তবে তার বক্তব্যের মধ্যে খানিকটা ভিন্নতা রয়েছে, সে ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাছাড়া ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক জনাব রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী তিনিও বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত কড়া সমালোচনা করেছেন এবং কেন্দ্র যেন এগুলো থামানোর ব্যাপারে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশ সরকারকে আহ্বান করে, এজন্য তিনি জোরদার দাবি জানিয়েছেন। মোট কথা বলা যায় যে বাংলাদেশের এই ইস্যুটিতে সমগ্র ভারত যেন এক জায়গায় চলে এসছে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের দেশের আভ্যন্তরিক ব্যাপারগুলোতে তারা সকলে একতা বিবর্জিত থাকলেও, মতপার্থক্যের একটা জায়গাতে থাকলেও, বাংলাদেশ ইস্যুতে কেন তারা সকলে ঐক্যবদ্ধ? এর কারণটা কি? এর উত্তর হচ্ছে, হয়তোবা তারা এরকম মনে করছে বাংলাদেশ নিয়ে তাদের যতগুলো কুপরিকল্পনা রয়েছে এবং যতগুলো ষড়যন্ত্র তারা করে যাচ্ছেন, এগুলোর বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি মহল সকলেই চৌকান্ন এবং সচেতন। তাদের প্রত্যেকটি পদক্ষেপের ব্যাপারে বাংলাদেশের মানুষ সজাগ হয়েছেন এবং করণীয় নির্ধারণে আগের চাইতে অনেকটাই বিচক্ষণতার সাথে কাজ করছেন। হয়তোবা ভারত মনে করছে আগামীতে শেখ হাসিনার মতো কোনো তল্পিবাহককে আর বাংলাদেশের মসনদে বসিয়ে বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে উঠে ভারতীয় স্বার্থ চরিতার্থ করার মতো সুযোগ হয়তো তারা আর পাবে না। এই জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আখিরি সবল বসানোর একটা চেষ্টায় হয়তোবা তারা রয়েছে। এখন কথা হচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, নিঃসন্দেহে বর্তমানে যে পরিস্থিতি আমাদের দু দেশের মধ্যে বিরাজমান, এটি কোনোভাবেই আমাদের দু দেশের জন্যই কাম্য নয়। আমরা উভয়ের উপর অনেকটাই নির্ভরশীল। কে বেশি নির্ভরশীল, কে কম নির্ভরশীল সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু আমরা উভয়ের উপর নির্ভরশীল। এখন বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপে ভারত সরকারের কিংবা ভারতের কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকতেই পারে, কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক বিষয় এখানে সেটি হচ্ছে একটি কুচক্রী মহল দুই দেশের জনগণের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছে, যেটা নিঃসন্দেহে দুই দেশের জন্য ভয়ঙ্কর একটি বিষয়। সরকারের সাথে সরকারের মতপার্থক্য কিংবা বাদানুবাদ থাকতেই পারে, কিন্তু দুই দেশের জনগণ সহাবস্থানে থাকবে, দুই দেশের জনগণের প্রতি দুই দেশের জনগণের ভ্রাতৃত্ববোধ থাকবে, এটি এখানে কাম্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের কিছু ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ তীরকে তাল বানিয়ে ভারতের কিছু মিডিয়া সেখানকার জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। যেমন বাংলাদেশের এক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার মধ্যে ভারতীয় পতাকার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছে, আরো নানান বিষয়কে তিলকে তাল বানানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি একটি ছেলেকে কোত্থেকে যেন ধরে নিয়ে এসে সাক্ষাৎকার দেওয়ানো হচ্ছে যে সেই ছেলেটিকে বাংলাদেশের মধ্যে সে ভারতীয় হিন্দু পরিচয় দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। কট্টরপন্থী লোক তোমায় ঘিরে ধরে, অস্ত্র নিয়ে আঘাত করে, সেই মুহূর্তটা নিজের জীবন নিয়ে ভয় লেগেছিল? আমার মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না, তাও বলেছিলাম না, ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে, তো আমাদের মতনই মানুষ, কে কি করবে, কিছু হবে না, বিবাদ তো শুধু সরকার। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও, বুঝতে পারছি, তুমি জল খাও।
শুধু হিন্দু বলে, ভারতীয় বলেই অ্যাটাক? আমাকে তো ওইটা চিল্লে ওরা মারছিল যে ভারতীয় হিন্দু, ভারতীয় হিন্দু, সেই জন্য আশেপাশের কোনো মানুষও সাহায্য করতে আসলো না। এ সকল কাহিনী দ্বারা ভারতের সাধারণ জনগণকে খেপিয়ে তোলার একটা অপ্রয়াস একটি চক্র চালাচ্ছে। এখন এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমরা আমাদের সরকার ভারতের যে সকল পজিটিভ মাইন্ডের রাজনৈতিক দল আছে, যেমন মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন যে উনি অন্তত পক্ষে বাংলাদেশকে একটি ভিন্ন রাষ্ট্র মানতে রাজি, এবং উনি ওনার বক্তব্যের মধ্যে এটা বলেছেন যে ওটা একটা ভিন্ন রাষ্ট্র। যেহেতু উনি কিছুটা পজিটিভ মাইন্ডের অধিকারী, এই জন্য ওনার মতো আরো ভারতের রাজনীতিবিদ যারা রয়েছেন এদেরকে কাজে লাগিয়ে এদের মাধ্যমে এদের সাথে একটা বন্ডিং তৈরি করে ভারতের জনগণকে অন্তত পক্ষে এটা বোঝানো যে দুদেশের জনগণের মধ্যে একটি চক্র বাদানুবাদ সৃষ্টি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র চালাচ্ছে, যেটি কোনোভাবেই দুই দেশের জনগণের জন্য শোভনীয় কোনো বিষয় নয়। তাছাড়া যে আপত্তিকর বিষয়, যেগুলো মূলত আপত্তিকর বিষয়, যেমন পতাকার উপর দিয়ে পালিয়ে যাওয়া, কোনো দেশের পতাকাকে অসম্মান করার পক্ষে আমরা নই। যারা এই কাজটি করেছে তারা অতি উৎসাহী তার পরিচয় দিয়েছে, যেটা কোনোভাবেই কোনো সভ্য জাতির কর্ম হতে পারে না। এ সকল অতি উৎসাহী কর্মকাণ্ড আমাদেরকে পরিহার করতে হবে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে জাতীয় ঐক্য। ভারত যেমন বাংলাদেশ ইস্যুকে তাদের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ঐক্যের পরিচয় দিয়ে যাচ্ছে, তেমনি তাদের বিরুদ্ধে তাদেরকে মোকাবেলা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এ সকল বিষয়গুলো যদি আমরা মান্য করে চলতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের উপর সহায় হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি না।